7 এপ্রিল 2026 মণিপুরের বিষ্ণুপুর জেলার একজন বিএসএফ জওয়ানের বাড়িতে একটি রকেট লঞ্চার এসে পড়ে। 5 বছরের ছেলে এবং 3-4 মাসের বাচ্চা মেয়ে মারা যায়, সাথে তাদের মাও গুরুতরভাবে আহত হয়। সিআরপিএফ ক্যাম্প থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই ঘটনায় বিষ্ণুপুর, চূড়াচাঁদপুর, ইম্ফল ভ্যালি সহ সমস্ত মণিপুর প্রতিবাদের রাস্তায় নামে। শত শত মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে সুরক্ষিত ক্যাম্পে পালিয়ে যেতে থাকে। গত 3 বছর ধরে মণিপুরের এই করুণ পরিণতি। জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য যারা নিজেদের ঘর বাড়ি ছেড়েছে তাদের দুঃখ কষ্ট এই ভিডিওতে কখনোই বর্ণনা করা সম্ভব নয়। জনগণ আর্মি এবং সরকারের উপর ক্ষোভ উগরে দিচ্ছে প্রতিনিয়ত। পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে আসা তো পরের কথা, আরো হাতের বাইরে চলে যাবে যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়। মণিপুর ভারতবর্ষের নর্থ ইস্টে থাকা এমন একটি রাজ্য যেটা মায়ানমারের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। স্বাধীনতার পরেও মণিপুর ভারতবর্ষের অংশ ছিল না। তাহলে স্বাধীনতার পূর্বে মণিপুর প্রিন্স স্টেট ছিল, যেখানকার রাজা ছিলেন মহারাজা বোধচন্দ্র সিং। প্রিন্স স্টেট ভারতবর্ষ যখন ইংরেজদের শাসনে ছিল তখন তারা বেশিরভাগ প্রদেশ নিজেরা শাসন করত, তবে কিছু কিছু প্রদেশ তাদের অধীনে থাকা রাজাদের দিয়ে শাসন চালাত। সেই সব রাজ্যকে বলা হয় প্রিন্স স্টেট। মণিপুর এইরকমই একটি প্রিন্স স্টেট ছিল। 1949-এ মণিপুরের রাজা শিলং আসেন, সেখানেই তাকে হোম অ্যারেস্ট করা হয় এবং তিনি মণিপুরকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাবে রাজি হয়ে যান। 15 অক্টোবর 1949 অফিসিয়ালি মণিপুর ভারতের অংশ হিসাবে ঘোষণা করা হয়। ইউনিয়ন টেরিটরি 1956 এবং সবশেষে 1972-এ সম্পূর্ণ রাজ্যের সম্মান। মণিপুরে গত 3 বছর গৃহযুদ্ধের মতো পরিস্থিতি, তবে এই পরিস্থিতি আজকের নয়, কয়েক দশক ধরে চলে আসছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির ভিন্ন ভিন্ন অনেক কারণ থাকতে পারে, তবে আমরা গুরুত্বপূর্ণ কারণটি নিয়ে আলোচনা করব। মণিপুরের ম্যাপটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এর আয়তন কিছুটা বাটির মতো, চারিদিকে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা এবং মাঝখানে সমতল ভূমি, যেটা ইম্ফল ভ্যালি নামে পরিচিত। এই ইম্ফল ভ্যালিতে মেহেতি সম্প্রদায়ের মানুষের বাস, যারা মণিপুরের মোট জনসংখ্যার 60%। তবে সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে এই যে জনসংখ্যা, এই জনসংখ্যাটি টোটাল ভূমির মাত্র 10% জায়গাতে বসবাস করে। অন্যদিকে পাহাড়ি অঞ্চলের ওপরের দিকে নাগা সম্প্রদায় এবং নিচের দিকে কুকি সম্প্রদায়ের মানুষের বসবাস। ভারতবর্ষের মণিপুরে এক ধরনের ভূমি রিজার্ভেশন বিল আছে, যার জন্য মেইতি সম্প্রদায়ের মানুষেরা পাহাড়ি অঞ্চলের ভূমি কিনতে পারবে না, সেখানে বসবাস করতে পারবে না এবং সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। অন্যদিকে কুকি এবং নাগা সম্প্রদায়ের মানুষেরা সমভূমির জায়গা কিনতে পারবে, বসবাস করতে পারবে এবং ব্যবসা বাণিজ্য করতে পারবে। মণিপুরের এই দাঙ্গা হিংসা মূলত মেইতি এবং কুকি সম্প্রদায়ের লড়াই। মেইতি সম্প্রদায়ের মানুষেরা চায় সরকার তাদের এসটি ক্যাটাগরিতে নিয়ে আসুক, যাতে তাদের সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা, অস্তিত্ব সবকিছু সুরক্ষা থাকে। কুকিদের মতো সম্পূর্ণ মণিপুরের অধিকার তারা পায়। অন্যদিকে কুকিরা এসটি ক্যাটাগরি শুধু তাদেরই অধিকার বলে মনে করে। তাদের মতে মেইতিরা সমতল ভূমিতে বাস করায় স্বাস্থ্য, শিক্ষা এবং চাকরি বাকরি সব ক্ষেত্রে তারা অনেক বেশি সুবিধা পাচ্ছে। গোটা ভারতবর্ষে জনসংখ্যার বৃদ্ধির হার 24%, মণিপুরের সমতল ভূমিতে জনসংখ্যার বৃদ্ধির হার 38%। অন্যদিকে মণিপুরের পাহাড়ি অঞ্চলের যে জনসংখ্যা তার বৃদ্ধির হার 100%। এর প্রধান কারণ হলো মায়ানমার থেকে আসা কুকি সম্প্রদায়ের অনুপ্রবেশ। সেই দিক থেকে দেখতে গেলে মেইতি সম্প্রদায়ের মানুষের ভাবনাও ভুল নয়। দুটি সম্প্রদায়েরই মানুষেরা নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য একাধিক মিলিটেন্টস গ্রুপের গঠন করে রেখেছে। তবে এই গ্রুপের কাজ সবসময় যে নিজেদের অধিকার রক্ষার লড়াই তা নয়, অনেক সময় নির্দ্বিধায় একে অপরের উপর হামলাও করতে ছাড়ে না, যার ফলস্বরূপ মণিপুরে বছরের পর বছর ধরে চলে আসা হিংসা। মণিপুর যে ভারতবর্ষেরই একটি রাজ্য তা আমরা মনে রাখি না। ওখানকার মানুষের সমস্যা, জ্বলে ওঠা আগুনের আঁচ আমাদের কাছে পৌঁছানোর আগেই হারিয়ে যায় নাগরিক জীবনের কোলাহলে। মণিপুর না আসে কখনো খবরের হেডলাইনে। ওটা যে আমাদেরই ভারতবর্ষের ভূমি সেটা প্রতিটি মানুষের জানা প্রয়োজন। জয় হিন্দ,
জয় ভারত, বন্দে মাতরম।